বিধায়ক মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিলে সই করে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেটা এপ্রিল থেকেই কার্যকর হয়ে যাবে। বিধায়ক মন্ত্রীদের বেতন বাড়ছে, স্বাভাবিক ব্যাপার, বেতন তো বাড়বেই, এবং সেই বেতন প্রায় 5 গুণ বাড়লো। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মারা বলতো রাজনীতিতে যাস না, নোংরা জায়গা, জীবন শেষ হয়ে যাবে। তারা কত বড় ভুল আমাদেরকে এই একটি বিষয়ে অন্তত শিক্ষা দিয়ে এসেছিল তা এতদিন পরে আমি বুঝতে পারছি। কেন এ কথা বলছি? রাজনীতি এই মুহূর্তে এই দেশের সবচেয়ে উল্লেখযোগ্য একটা প্রফেশন, এবং সেই রাজনীতিতে এই দেশের, এই রাজ্যের সবচেয়ে ভালো মানুষ, শিক্ষিত মানুষদের আসা উচিত। যত তাড়াতাড়ি এখনো যারা পরামর্শ দিচ্ছেন নিজের সন্তান সন্ততিদের, নিজেদের ছেলে মেয়েদের যারা পরামর্শ দিচ্ছেন যে রাজনীতি সবচেয়ে নোংরা জায়গা, রাজনীতি বেশ হোস না, বাকি সবকিছু হতে পারিস তোরা, যারা এই পরামর্শ দিচ্ছেন তাদের কাছে আজকে দিনে অন্তত দাঁড়িয়ে একটু শিক্ষা নেওয়াটা খুব দরকার। কিভাবে মাইনে বাড়লো মন্ত্রী বিধায়কদের? কেন রাজনীতি একটা গুরুত্বপূর্ণ প্রফেশন, এবং কেন এই রাজনীতিতে এই রাজ্যের, এই দেশের সবচেয়ে শিক্ষিত ভালো মানুষদের আসা উচিত, বলবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন, শুধু নিজে দেখলেই হবে না। যদি মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন এবং বাকি মানুষকে দেখান যে ঠিক কি জিনিসটা এই মুহূর্তে এই বাংলার এবং এই দেশের মানুষের করা উচিত। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সই করে দিলেন রাজ্যপাল, বিধায়ক মন্ত্রীদের বেতন বাড়ছে। কত বেতন ছিল? বিধায়কদের বেতন বৃদ্ধি করার জন্য যে বিল আনা হয়েছিল বিধানসভায়, সেপ্টেম্বর মাসে বিল আনা হয়েছিল মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং বিধায়কদের, সেটা সই করে দিলেন। এপ্রিল মাস থেকেই নতুন মাইনে পাবেন বিধায়ক মন্ত্রী প্রতিমন্ত্রীরা। রাজভবন থেকে একেবারে এক্স স্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে দুটো বিল পাশ করা হয়েছিল, পশ্চিমবঙ্গের বিধানসভা সদস্যদের বেতন সংশোধনী বিল 2023 এবং পশ্চিমবঙ্গে বেতন এবং ভাতা সংশোধন বিল 2023, প্রথম বিলটিতে বিধায়কদের বেতন, দ্বিতীয় বিলটিতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। 7ই সেপ্টেম্বর বিল পাশ হয়ে গেছিল এবং যেটুকু দেখতে পাচ্ছি আমরা, বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে 10,000 টাকা। 10,000 শুনে নাক সেটকাবেন না, কারণ মাসের শেষে বেতন, অন্যান্য ভাতা, সুযোগ সুবিধা নেই, যেটা দাঁড়ায় সেটা প্রায় লাখ টাকার উপরে। খুব সূক্ষ্ম বুদ্ধি করে ওই বেতনটা 10,000 বলা হতো, দাঁড়াতো লাখ টাকা। সেই 10,000 টাকার বেতনটা হয়ে দাঁড়ালো 50,000 টাকা। প্রতিমন্ত্রীরা বেতন পেতেন মাসে 10,000 টাকা, 10,900 টাকা, সেটা পাবেন 50,900 টাকা। রাজ্যে যে পূর্ণমন্ত্রীরা ছিলেন তাদের বেতন ছিল 11,000 টাকা, তারা পাবেন 51,000 টাকা। এবং বৈঠক ভাতা এবং বিভিন্ন সরকারের বেতন কাঠামো অনুযায়ী এই বৈঠক ভাতা, বৈঠক বিভিন্ন কমিটির বৈঠকে যোগদানের জন্য রাজ্যের বিধায়করা এতদিন মোট 81,000 টাকা পেতেন, এবার থেকে তারা প্রাপ্য হবে প্রায় 1,21,000 টাকা। রাজ্যের বিরোধী দলের নেতা, প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রীরা এতদিন ভাতা মিলিয়ে 1,10,000 টাকা পেতেন, সেটা পাবেন প্রায় 1.5 লক্ষ টাকা। মানে মাসের শেষে প্রায় কয়েক লক্ষ টাকা হাতে থেকে যায় বিধায়ক মন্ত্রীদের। রাজনীতিটা কিন্তু এখন একটা বড় প্রফেশন রাজনীতিটা। কিন্তু ওই যে প্রথমে যেটা বলে শুরু করেছিলাম, আমাদের অভিভাবকরা, আমাদের বাবা মায়েরা প্রথম থেকেই আমাদেরকে শিক্ষা দিয়েছিল, আর যা খুশি কর, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, সরকারি অফিসার হ, শিক্ষক হ, রাজনীতিতে যাস না, কারণ ওটা নোংরা প্রফেশন, ওখানে নোংরা লোকেরা যায়, জীবন শেষ হয়ে যাবে। আমাদের বাবা মারা সবসময় আমাদের উপকারের কথাই চিন্তা করেন, কিন্তু এই একটি মাত্র বিষয়ে তারা একেবারে ভুল ছিলেন, এতদিন পর এসে বুঝতে পারছি। কারণ কাদের রাজনীতি করা উচিত? স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগে থেকে, স্বাধীনতা পাওয়া পর থেকে আরো 10-15 বছর, 20 বছর কারা রাজনীতি করত? সবচেয়ে শিক্ষিত ভালো মানুষরা রাজনীতি করত। আর এখন ওই যে রাজনীতি যে দবে থেকে দুর্বৃত্তায়ন হলো, সিপিএম এর হাত ধরে আমাদের এখানে রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে, এটা নিশ্চয়ই আপনারাও জানেন, আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সিপিএম এর নেতারা ভোটে রিগিং করতে, ভোট ম্যানেজমেন্টটা সামলাতে গুন্ডা পুষত, যে গুন্ডারা তাদের হয়ে ভোটের সময় লড়াই করত, বুথ দখল, মানুষকে ভয় দেখানো, এই সমস্ত কাজটা সিপিএম 1977-এ ক্ষমতায় আসার পরের 10 বছরের পর থেকে এই জিনিসটা শুরু হয়। পরবর্তীকালে তৃণমূল আমলে
সেই গুন্ডা চোর দুর্বৃত্তরা দেখলো যে আমরা রাজনৈতিক নেতাদের হয়ে কেন খাটবো, আমরা নিজেরাই রাজনৈতিক নেতা হয়ে যাই, নিজেরাই সমাজসেবক হয়ে যাই। আর সেটাই হতে শুরু করলো এখন। এই মুহূর্তে এখন আমাদের রাজ্যে যত চোর গুন্ডা বদমাস লোফার এরা হয়েছে এখন রাজনৈতিক নেতা। আর শিক্ষিত ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে। যারা এখন আছে তারাও এই চোর ডাকাতদের সঙ্গে রাজনৈতিক সংঘর্ষে কুলিয়ে উঠতে পারছে না। কারণ দলগুলোও চায় যে তাদেরকে আমরা নেতা করব যারা টাকার সোর্সটা বাড়াতে পারবে, দলে টাকা আনতে পারবে, তারাই এখন রাজনৈতিক নেতা। ভালো করে তাকিয়ে দেখবেন, নিজের পাড়াতে দেখবেন যারা স্কুল কলেজে ভালো রেজাল্ট করে তারা এখন চাকরি খুঁজছে, শিক্ষকের চাকরি, ডাক্তারের চাকরি, ইঞ্জিনিয়ারের চাকরি, একটা সরকারি চাকরি চাই, বা বেসরকারি চাকরি খুঁজতে বাইরের রাজ্যে চলে যাচ্ছে, 10,000, 15,000, 20,000 টাকার মাইনেতে চাকরি করছে। আর সেই স্কুলে যারা একেবারে শেষের দিকে থাকতো, ফেল করা ছেলেগুলো এখন রাজনীতি করছে, তারা এখন বিধায়ক মন্ত্রী হয়ে বসে আছে, তারা মাসের শেষে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মাইনে পায় আর দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়ে নেয়। রাজনীতি কাদের করা উচিত? কেন রাজনীতি করতে হবে ভালো ছেলে মেয়েদের, শিক্ষিত ছেলে মেয়েদের? কেন? কারণ একজন ডাক্তারকে ভালো হতে হয় এই কারণে, কারণ ডাক্তার একজন মানুষের চিকিৎসা করে। আমার পরিবারের একজন মানুষের চিকিৎসা যদি একজন ডাক্তার ঠিকঠাক করতে না পারে তাহলে কি হবে? বড় জোর আমার ফ্যামিলিতে একজনের মৃত্যু হবে, আমার ফ্যামিলির সর্বনাশ হবে, কিন্তু সেটা শুধু আমার ফ্যামিলির ব্যাপার। 150 কোটির দেশের তাতে কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, প্রতিটি মৃত্যুই দুঃখজনক, এটা অবশ্যই ঘটনা, কিন্তু গোটা দেশের কিচ্ছু এসে যায় না। একজন উকিল যদি খারাপ কাজ করে তাহলে কি হবে? আমার পরিবারের একজন হয়তো জেলে থাকতে পারে, তাতে গোটা দেশের কিচ্ছু যায় আসে না। কিন্তু অন্যদিকে আরো ভাবুন, একজন ইঞ্জিনিয়ার যদি খারাপ কাজ করে কি হবে? একটা বাড়ি পড়ে ভেঙে যেতে পারে, তাতে 30-40 জন মানুষের মৃত্যু হতে পারে, কিন্তু গোটা দেশের ক্ষেত্রে সেটা কি ছাপ ফেলবে? কিছু না। কিন্তু রাজনীতিবিদরা যদি শিক্ষিত ভালো মানুষ না হন তাহলে বিপদ, কারণ তাদের হাতে এই দেশের আইন তৈরির ক্ষমতা থাকে। এই দেশের মানুষ আগামী 5 বছরে কিভাবে চলবে কারা ঠিক করেন? রাজনীতিবিদরা। সেটা লোকসভায় হতে পারে, রাজ্যসভায় হতে পারে, রাজ্য বিধানসভায় হতে পারে, বা একেবারে যদি নিম্ন স্তরে ভাবেন পঞ্চায়েতে হতে পারে বা পুরসভায় হতে পারে। আপনার পঞ্চায়েতের সদস্য ঠিক করবে যে আগামী 5 বছর আপনার এলাকায় কি উন্নয়ন হবে, আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, আপনার ক্ষেত্রে পঞ্চায়েতে বা পুরসভায় কি আইন হতে পারে যে আইনটা আপনাকে মানতে হবে। লোকসভায় বসে আমার দেশের সাংসদরা আইন তৈরি করেন, বিল আনেন, ভোটাভুটি হয়, সাংসদরা ভোট দেন, সেই বিলটা আইনে পরিণত হয়। অর্থাৎ দেশের হয়ে যারা আইন তৈরি করেন, দেশের মানুষের যারা ভবিষ্যৎ নির্ধারণ করেন, তাদেরকে ভালো মানুষ এবং শিক্ষিত মানুষ, যোগ্যতাবান মানুষ হতেই হবে। আর এখানেই বড় ভুলটা আমরা করে এসেছি, যেই 4-5টা গুন্ডা রাজনীতিতে চলে এসছে, আমাদের বাবা মায়েরা, অভিভাবকরা এটা বলা শুরু করেছিল যে রাজনীতিতে যাস না, ওটা নোংরা ব্যাপার। তার ফল কি হয়েছে? তার ফল আজকে দেখতে পাচ্ছেন রাজনীতি করছে কারা? শেখ শাহজাহান, শওকত মোল্লা, কাইজার আহমেদ, এরা এখন রাজনীতি করছে। এরকম উদাহরণ পাড়ায় পাড়ায় আছে। গুন্ডা চোর দুষ্কৃতীদের হাতে চলে গেছে আমাদের রাজ্যটা। আমাদের রাজনীতিবিদ এখন সেরা রাজনীতিবিদ বাঘের বাচ্চা কারা? অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, এরা হচ্ছে আমাদের রাজনীতিবিদ। অর্জুন সিং ক্ষমতা দেখুন। বিজেপি জানে যে অর্জুন সিং ছাড়া ব্যারাকপুরের ভোটে জেতা কারোর পক্ষে সম্ভব নয়, তাই কর্মী সমর্থকদের বিরুদ্ধে গিয়েও সেই অর্জুন সিংকেই আবার দলে ফিরিয়ে নিতে হচ্ছে, আবার ব্যারাকপুরের টিকিটটাও হয়তো দিতে হবে। কারণ বিজেপির নেতারা জানেন এই বাংলায় আর কোনো নেতা নেই যিনি ব্যারাকপুরে গিয়ে ওই আসনটা বিজেপির হয়ে জিতে দেবেন। এই হয়েছে আমাদের রাজনীতির অবস্থা। কারণ আমাদের অভিভাবকরা, আমাদের বাবা মারা আমাদের বলে এসছে রাজনীতিতে যাস না, ওটা নোংরা জায়গা। শিক্ষিত ভালো মানুষরা রাজনীতি ছেড়ে দিয়েছে, তারা শিক্ষকের চাকরি খুঁজছে, পুলিশের চাকরি খুঁজছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে। আর তাদেরকে যারা নিয়ন্ত্রণ করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস, তাদেরকে যারা নিয়ন্ত্রণ করছে ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে রাজনীতিবিদ এবং তারা হচ্ছে মূর্খ, চোর, দুর্নীতিবাজ
এরা এখন এদেরকে নিয়ন্ত্রণ করছে। দেশের নিয়ন্ত্রণ হচ্ছে চোর, দুর্নীতিবাজ, লোফার, লম্পট, মূর্খদের হাতে চলে গেছে দেশের নিয়ন্ত্রণ। তারা নিয়ন্ত্রণ করছে শিক্ষিত যুবক সমাজকে, যারা চাকরি খুঁজে বেড়াচ্ছে। ভাবুন একবার, আজও যারা নিজেদের ছেলেদের সব রকমের প্রফেশনে উৎসাহিত করছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গায়ক, গায়িকা, শিল্পী, শিক্ষক, যারা এখনো ভুলেও বলছেন না যে রাজনীতিও একটা বড় প্রফেশন। আজকের যে প্রসঙ্গটা দিয়ে শুরু করেছিলাম, মাইনে ভাতা, এই দেশে, এই রাজ্যে বিধায়ক, সাংসদরাও কিন্তু যে মাইনেটা পান মাসের শেষে, সেটা যথেষ্ট হ্যান্ডসাম। একজন বিধায়ক তিনি মাসের শেষে প্রায় 2-2.5 লাখ টাকা বাড়ি নিয়ে যান। একজন সাংসদ প্রায় 3-4 লাখ টাকা বাড়ি নিয়ে যান মাসের শেষে। যথেষ্ট ভালো প্রফেশন এখন রাজনীতিটা। শুধু তাই নয়, তারা, একজন সাংসদ মানুষের উন্নয়ন করতে 5 কোটি টাকা পান। ভাবুন একবার, 5 কোটি টাকা পান নিজের এলাকায় উন্নয়ন করার জন্য একজন সাংসদ। একজন বিধায়ক পান কয়েক কোটি টাকা পান নিজের এলাকায় উন্নয়নের জন্য। আর সেই টাকাটা এখন কারা পাচ্ছে? চোর, দুর্নীতিবাজ, যত ফালতু লোকেরা এখন রাজনীতিতে ঢুকে গেছে, তারা এখন এই টাকাটা পাচ্ছে। তারা নিজের সেবা করবে না মানুষের সেবা করবে? সমাজ সেবার নামে কারা রাজনীতিতে আসছে? যেহেতু আমরা রাজনীতির ময়দান ছেড়ে দিয়েছি, একসময় আমাদের হয়ে রাজনীতি করতেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আর এখন কারা রাজনীতি করে? শেখ শাহজাহান, শওকত মোল্লা। এটার যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে এই রাজ্য কেন, এই গোটা দেশের পক্ষে বিপদ নেমে আসবে। অলরেডি আমরা বিপদের মধ্যেই পড়ে আছি। নিজের বাড়ির যদি জঞ্জাল পরিষ্কার করতে হয়, তাহলে নিজের বাড়ির ভালো শিক্ষিত ছেলেটাকেই ওই জঞ্জালে নেমেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। যতদিন না এই রাজ্যে শিক্ষিত ভালো মানুষরা রাজনীতিতে আসবে, ততদিন এই কাণ্ডগুলো আপনাদেরকে সহ্য করতেই হবে। আর এবারে কিন্তু আপনাদের চোখ খোলাটা খুব দরকার, কারণ দেখতে পাচ্ছেন বিধায়ক সাংসদদের বেতন কত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেন যে বিধায়ক হিসাবে আমি মাইনে নিই না। তিনি লোকসভার সাংসদ ছিলেন, এখন মাসে 1 লাখ টাকা পেনশন পান। ওই যে বললাম না যে রাজনীতি এখন কত বড় একটা প্রফেশন। ভাবুন একবার, পঞ্চায়েত, পুরসভায় যারা জনপ্রতিনিধি, তাদের মাইনে বাড়ছে। বিধায়করা প্রায় 2 লাখ টাকার কাছাকাছি পান, সাংসদরা 3-4 লাখ টাকা পান। মাসের শেষে, বছরের শেষে কয়েক কোটি টাকা পান নিজের উন্নয়নের জন্য। আর একবার সাংসদ আর একবার বিধায়ক যদি হয়ে যেতে পারেন, বাকি জীবনটা আপনার পেনশনে কাটবে। 5 বছর সাংসদ বা বিধায়ক হলেই, যতদিন বেঁচে থাকবেন, আপনি মারা যাবার পর আপনার পরিবার সেই সাংসদ এবং বিধায়কের পেনশন কিন্তু পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই কবে সাংসদ ছিলেন, এখন 1 লাখ টাকা মাসে পেনশন পান। ভাবুন, সাংসদের পেনশন হচ্ছে 1 লাখ টাকা। ভাবতে পারছেন? ভাবতে থাকুন, চিন্তা ভাবনা করুন, এবং এটা নিজেদের মন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন যে রাজনীতি একটা নোংরা জায়গা, সেখানে গেলে বিপদ আসবে। রাজনীতি এমন একটা জায়গা যেখানে এই বাংলার, এই ভারতের প্রতিটি শিক্ষিত মানুষের, শিক্ষিত যুবক যুবতীর আসা উচিত, কারণ তাদের হাতেই হবে দেশের ভবিষ্যৎ, তাদের হাতেই হবে দেশের উন্নয়ন। আর দেশের ভবিষ্যৎ, দেশের উন্নয়ন কখনো চোর, গুন্ডা, দুষ্কৃতী, লম্পট, নারী অত্যাচারকারীদের হাতে ছেড়ে দেবেন না। তাহলে ওটাই বলতে হবে যে সবচেয়ে বেশি দায়ী এর জন্য হচ্ছে আমরা, আপনারা, যারা রাজনীতি থেকে পিছিয়ে গেছি আর এই সমস্ত খারাপ জঙ্গি দুর্বৃত্তদের রাজনীতিতে আসার সুযোগ করে দিয়েছি। রাজনীতি খুব খারাপ, এটা যারা বলেন তারাই হচ্ছেন সবচেয়ে বেশি দায়ী এই রাজনীতিকে খারাপ করার পেছনে। কারণ শিক্ষিত সমাজ রাজনীতি ছেড়ে দিয়েছে, তাই চোর, গুন্ডা, বদমাশ এরা আজকে রাজনীতি করছে। এইটার পরিবর্তন একমাত্র করতে পারেন আপনারা। নিজের ছেলে মেয়েদের এই শিক্ষাটা যেমন দেন, তুই যে কোনো প্রফেশনে যা, কোনো বাধা নেই, যে কোনো প্রফেশনে তুই জীবনে সাফল্য লাভ কর, তার সঙ্গে এটা লেজুর হিসেবে জুড়ে দেবেন না যে রাজনীতি একটা নোংরা জায়গা। রাজনীতি নোংরা জায়গা হয়েছে আমাদের কারণে, সেই নোংরাটা আমাদেরকেই পরিষ্কার করতে হবে। শিক্ষিত ভালো ছেলে মেয়েদের রাজনীতিতে আনুন, যে কোনো পার্টিতে আনুন, তবে এই রাজ্যের উন্নতি হবে, এই দেশের উন্নতি হবে। ভালো সমাজে যদি বাস করতে চান, অবশ্যই নিজের ভালো শিক্ষিত ছেলে মেয়েদের রাজনীতিও একটা ভালো অপশন, ভালো কেরিয়ার অপশন হিসাবে বেছে নেবার সুযোগ করে দিন। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।